তন্ত্র মূলত একটি আধ্যাত্মিক সাধনা পদ্ধতি। কেননা তন্ত্র স্পষ্টভাবে বলে কোন স্তরে কোন বিশেষ সাধনা কিভাবে করতে হবে আর তাদের থেকে ফলই বা কীভাবে পাওয়া যাবে। তন্ত্রে এসব সম্পর্কে যা যা নির্দেশনা দরকার সব সন্নিবেশিত আছে। অর্থাৎ তন্ত্র একটা বিধিবদ্ধ ও বৈবাহারিক সাধনা বিজ্ঞান, কোনো পুস্তকীয় জ্ঞান বা তত্ত্ব নয়। তন্ত্র নিজেই ধর্মাচরণ। আর যেহেতু বলা হয় আচরণাৎ ধর্ম, তাই নিজের বৈয়ষ্টিক জীবনে তন্ত্র সাধনা বাস্তবভাবে অনুশীলন করবার জিনিস। আমরা বললাম যে তন্ত্র একটি বৈবাহারিক সাধন বিজ্ঞান। এই সাধন বিজ্ঞানটি প্রথম কবে এলো? এই প্রসঙ্গে আমাদের একটু পুরাণ বা অত্যন্ত প্রাচীনে চলে যেতে হবে। আমরা পুরাণ ঘেঁটে দেখতে পাই যে পার্বতী শিবের কাছে জানতে চেয়েছিলেন লোকশিক্ষার জন্য কিছু বিষয় বা সাধারণ বিধিবিজ্ঞান। পার্বতীর প্রশ্নগুলো ছিল লোকশিক্ষার জন্য। শুধুমাত্র প্রশ্নের জন্যই প্রশ্ন করা বা অন্যের জ্ঞান পরিমাপ করার জন্যে প্রশ্ন করা, সাধনা মার্গে এসবের কোনো মূল্যই নেই। এগুলি সময়ের অপচয় মাত্র। পার্বতীর এই পরিপ্রশ্ন হল নিগম শাস্ত্রের অন্তর্ভুক্ত। এই পরিপ্রশ্নগুলো দার্শনিক বা সিদ্ধান্তের পক্ষে, আর শিবের উত্তরগুলো নিয়ে যে বৈবাহারিক পক্ষ তাকে বলা হয় আগম শাস্ত্র। তাহলে আমরা কি বললাম? যে পার্বতীর যে পরিপ্রশ্নগুলো সেইগুলো হলো নিগম শাস্ত্র, আর শিবের দেওয়া উত্তরগুলো নিয়ে যে বৈবাহারিক পক্ষ তাকে বলা হয় আগম শাস্ত্র। এই আগম ও নিগম দুয়ে মিলেই সমগ্র তন্ত্রশাস্ত্র। এই তন্ত্র শব্দের দুটো ব্যাখ্যা আছে। অর্থাৎ ব্যুৎপত্তিগত বিচারে তন্ত্রকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা ব্যাখ্যার মধ্যে বলা যেতে পারে এই যে তন্ত্রের এই হলো জড়তার বীজ মন্ত্র, অর্থাৎ ডালনেস, লেথার্জি, অলসতা, জড়তা, সেটা হলো আর মানে মুক্তিদাতা, যা মানুষকে আধ্যাত্মিক জড়তা থেকে ত্রাণ করে, তাই হলো তন্ত্র। আর অপর ব্যাখ্যাটি কি? অপর ব্যাখ্যাটা হলো যে সংস্কৃত তন ধাতুর মানে বিস্তারিত হওয়া, অর্থাৎ টু এক্সপান্ড, আর মানে মুক্তিদাতা, ত্রয়ী মানে ত্রাণ করা, মুক্তি দেওয়া। তাহলে তন্ত্র শব্দের মানে হলো যে বিজ্ঞান মানুষকে বিস্তারিত করতে সাহায্য করে, অথবা যা সর্বাত্মক বিস্তারের মাধ্যমে মানুষের মুক্তি লাভের পথ প্রশস্ত করে, তাই হলো তন্ত্র। অর্থাৎ তন্ত্র হলো একটি বিস্তৃতির পথ। ব্যাপারটা কীরকম? যেমন ধরে নেওয়া যাক একটি ছোট্ট শিশু, তার ছোট্ট দেহখানি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে একটু একটু করে বেড়েই চলে। এই জন্য ৩৯ বছর বয়স পর্যন্ত মানুষের দেহকে বলে তনু। সংস্কৃতে তনু মানে বর্ধনশীল, অর্থাৎ যা বেড়ে চলেছে। ৩৯ বছরের পর থেকে মানুষের দেহকে আর তনু বলা যাবে না, তখন দেহকে বলা হয় শরীর। শরীর মানে
যা ক্রমশ শীর্ণ হতে থাকে। অর্থাৎ তন্ত্রের যে দুটো ধারার কথা আমরা বললাম, সেই নিগম ও আগম, এই নিগম ও আগম হলো তন্ত্রের দুটো ডানা। পার্বতী শিবকে প্রশ্ন করলেন, আধ্যাত্মিক সাধকের ন্যূনতম যোগ্যতা কি? এটি হলো নিগম। উত্তরে শিব বললেন, অর্থাৎ আগম, সাধকের ন্যূনতম যোগ্যতা হলো তার একটা মানব শরীর থাকতে হবে। তাই মানুষ মাত্রেরই আধ্যাত্মিক সাধনার সর্বনিম্ন যোগ্যতা রয়েছে, কারণ মানুষ মাত্রেই দেহধারী জীব। বলা হয়, আত্মজ্ঞানমিদং দেবী পরং মোক্ষৈক সাধনম। শিব বললেন, মানুষ যখন আত্মজ্ঞান লাভ করে, অর্থাৎ যখন সে বোঝে, উপলব্ধি করে সে কে, তখন কি হয় না, সে মোক্ষ লাভ করে। এই জন্য অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য নিম্নতম যোগ্যতা হলো মানব দেহ ধারণ। সুকৃতৈর মানব ভূত্যা। প্রতি সঞ্চর ধারায় নানান পশু জীবনের পর জীব মানুষের শরীর পায় ও মোক্ষ লাভের যোগ্যতা অর্জন করে। এই মানুষের শরীর পাওয়াটাই হলো ন্যূনতম যোগ্যতা। প্রতিসঞ্চর ধারা বলতে আমরা বিবর্তনকে বলছি। আমরা একটু আগে বললাম যে সুকৃতৈর মানব ভূত্যা। প্রতিসঞ্চর ধারায় নানান সংঘর্ষ সমিতির মধ্য দিয়ে চলার পরিণতিতে জীব মানব দেহ লাভ করে। এই সুকৃতই শব্দটি প্রাচীন সংস্কৃতের অর্থে বুঝতে গেলে তার তাৎপর্য আসবে যে নানান পশু জীবনের মধ্যে দিয়ে চলতে চলতে বিভিন্ন সংঘাত ও সংস্থিতির মধ্য দিয়ে জীবন পথে এগোতে এগোতে এক সময় সে পেয়ে যাচ্ছে মানবাধার। এই মানবাধার যতদিন না অর্জন করা হচ্ছে, অর্থাৎ যতদিন জীব পশুদেহ নিয়ে রয়েছে, ততদিন সে মানবাধারে উন্নতি লাভ করতে পারছে না, আর ততদিন সে অধ্যাত্ম সাধনার সুযোগ পাচ্ছে না। কেবল মানব দেহ পাওয়ার পরেই সেই সুযোগ পাচ্ছে। তাই মানবাধার পেয়েও কেউ যদি অধ্যাত্ম সাধনা না করে, বুঝতে হবে সে নিশ্চয়ই বোকা, কারণ সে তো তার সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহারই করছে না। এরপর মানুষ যখন আত্মজ্ঞান লাভ করে, তখন সে অর্জন করে নির্গুণা স্থিতি বা মোক্ষ। আত্মজ্ঞান বলতে ঠিক কী বোঝায়? মানুষ যখন নিজেকে কর্তৃকারকে রেখে অন্যকে কর্মকারকে রাখে, তখন মানুষ সাধারণত কখনো নিজেকে কর্মকারকে রাখতে চায় না। সবসময় সবার মধ্যে একটা আমি ভাব, কর্তা ভাব। মানুষ কত শত জিনিস জানতে চায়, কিন্তু সে নিজেকেও কখনো জানতে চায় না। মানুষের আত্মা হলো সবচেয়ে নিকটতম সত্তা, কিন্তু মানুষ তার আত্মাকে জানতে চায় না। এইটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। আত্মজ্ঞান মানে হলো বিষয়রাহিত্যের অবস্থা, অর্থাৎ বৈষয়িক ব্যাপার থেকে নিজেকে ভিন্ন ভাবের অবস্থায় উন্নতির ঘটানো, নিজের অস্তিত্বের ভেতরেই নিজেকে জানা, অনুর আভ্যন্তরীণ চিতিশক্তি বা মানস শক্তিকে বাইরের কোনো বিষয়ের দিকে চালিয়ে দেওয়া নয়। মানুষের মধ্যে প্রভূত মানস সম্পদ, প্রভূত আত্মিক সম্পদ লুকিয়ে রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ তার সেই মূল্যবান মানসিক ও আত্মিক সম্পদকে বহির্জাগতিক বিষয়ের দিকে চালিত করে দেয়। আত্মজ্ঞান লাভের জন্য দরকার কি? দরকার ঐকান্তিক আকুতি ও পরম পুরুষের প্রতি ভালোবাসা। আর এইটাই হলো সাধনা। আর এই পথ ধরে আত্মোপলব্ধির পরই মানুষ
অর্জন করে মোক্ষ। এই হলো শিবোক্তি, একেই আগম বলে গণ্য করা হয়। সুতরাং বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা আগম ও নিগমতন্ত্র বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা দেখলাম যে পার্বতী শিবকে কি প্রশ্ন করছেন এবং সেই প্রসঙ্গে জীবের মোক্ষ লাভ প্রসঙ্গে, আত্মজ্ঞান লাভ প্রসঙ্গে শিব কী উত্তর দিয়েছেন সেটি কিন্তু নিগমতন্ত্র ও আগমতন্ত্র। আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর লাইক দিতে ভুলবেন না। আলোচনাটি ভালো লেগে থাকলে আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।